জবাবদিহিতা না থাকায় জাতীয় সাংবিধানিক কাউন্সিলে আপত্তি বিএনপির। এনসিসি গঠনের পক্ষে বেশিরভাগ দল, বলছে ঐকমত্য কমিশন। অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না। সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আমরা এনসিসির পক্ষে। এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই, কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। জবাবদিহিতার ব্যবস্থাটা কাঠামোগতভাবেই তৈরি করা যায়। নির্বাচন হলে গুরুত্ব কমার শঙ্কায় ইউনূস তারেক বৈঠক নিয়ে নাখোশ একটি দল, মন্তব্য মির্জা ফখরুলের। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জিন্না তারা যশোয়া এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুক্তরাষ্ট্রের কোনো শর্ত মানবে না ইরান। ট্রাম্পের হুমকির পর পাল্টা হুঁশিয়ারি খামেনির। তেল আবিবের আকাশ নিয়ন্ত্রণের দাবি বিপ্লবী গার্ডের। তেহরানে অস্ত্র কারখানায় হামলা। আইন ভঙ্গ করেছেন ইশরাক। মেয়রের শপথ নেয়ার আইনি সুযোগ নেই বললেন আসিফ মাহমুদ। ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেয়ার চ্যালেঞ্জ ইশরাকের। হাসিনা জয়ের বিরুদ্ধে রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 1000 কোটি টাকা লোপাটের অভিযোগ। গণপূর্তে চিঠি দুদকের। দুর্নীতির অভিযোগে করিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা। ভিআইপির কারণে বিমানবন্দরে ফ্লাইট 1 ঘন্টা বন্ধের নির্দেশনা তুলে নেয় কমেছে ভোগান্তি। জনবিচ্ছিন্ন না হয়ে এসএসএফকে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান প্রধান উপদেষ্টার। এবং ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনায় জলাবদ্ধতা চরম দুর্ভোগে নগরবাসী। পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা। 22 জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস। জবাবদিহিতা না থাকায় জাতীয় সাংবিধানিক কাউন্সিলে আপত্তি জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে সুশাসন নিশ্চিতে ন্যায়পাল নিয়োগের পরামর্শ দিয়েছে দলটি। তবে প্রস্তাবিত এনসিসির 9 সদস্যের অধিকাংশই জনপ্রতিনিধি হওয়ায় জবাবদিহিতার বিষয়ে আশ্বস্ত করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে গুরুত্ব দিতে সব দলের প্রতি আহ্বান এনসিপির। এদিকে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর সরকারের যৌথ বিবৃতি দেয়ায় বিভিন্ন দল বিব্রত বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা আবু তাহের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দিনের সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে হয় আলোচনা। মঙ্গলবার প্রথম দিনের আলোচনায় না এলেও দ্বিতীয় দিনে নায়েবে আমির সহ অংশ নেন জামাতের 3 জন। নেতারা জানান, প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের সঙ্গে আলোচনা করায় প্রতীকী প্রতিবাদ হিসেবে মঙ্গলবার আলোচনায় আসেননি তারা। প্রধান উপদেষ্টার লন্ডন সফরের কিছু কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়ে এবং প্রশ্ন করে একটা বিবৃতি আমরা দিয়েছি। নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ভিত্তিতেই এটা এবং অ্যাপ্রুভালের ভিত্তিতেই সেই স্টেটমেন্ট আমরা দিয়েছি। এদিনের বৈঠকে সবচেয়ে গুরুত্ব পায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নামে স্বতন্ত্র বোর্ডের মাধ্যমে নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন সহ সাংবিধানিক পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব। এনসিপি, জামাতে ইসলামী সহ বেশিরভাগ দল এতে সমর্থন জানায়। আমরা যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছিলাম ঐকমত্য কমিশনের কাছে, তার মধ্যে এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফোরামের কাছে যেই রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম যে জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই, কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। মোর দেন 3/4, 4 ভাগের 3 ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে। তবে আমরা চেষ্টা করছি আরও কনসেনসাস কিভাবে আনা যায় আলাপ করার জন্য। যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। তবে জবাবদিহিতা না থাকার যুক্তি তুলে ধরে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে বিরোধিতা করেছে বিএনপি সহ সমমনা কয়েকটি দল। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়োগ
কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। তবে প্রস্তাবিত এনসিসির 9 সদস্যের অধিকাংশই জনপ্রতিনিধি হওয়ায় তারা জবাবদিহিতার বাইরে থাকবেন না বলে আশ্বস্ত করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন, বা অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। কেবলমাত্র প্রধান বিচারপতি ছাড়া প্রত্যেকেই নির্বাচিত প্রতিনিধি, ফলে তাদের জবাবদিহিতা নিঃসন্দেহে যাদের হাতে নির্বাচিত হয়েছেন তাদের কাছে থাকছে। প্রতিষ্ঠান হিসেবে এনসিসির জবাবদিহিতার প্রশ্ন যদি ওঠে, তাহলে এটাও মনে রাখতে হবে আমাদের যে জবাবদিহিতার ব্যবস্থাটা কাঠামোগতভাবেই তৈরি করা যায়। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলেও জানায় ঐকমত্য কমিশন। প্রাথমিক পর্যায়ের তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন হলে গুরুত্ব কমবে জেনে লন্ডন বৈঠক নিয়ে একটি দল নাখোশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপদ বাড়ার শঙ্কায় ফেব্রুয়ারিতে তারা নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ প্রমাণিত তারা খারাপ, তাই তাদের নয়, যারা ভালো মানুষ তাদের বাছাই করে দলে নেওয়া হবে। আওয়ামী লীগ কেমন বলে কারণ আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার, তো তাদেরকে আমরা দলে নিব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। যে নির্বাচন হয়ে যাবে তখন তো জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ারে নেওয়া হচ্ছে। সেখানে আছেন, গুলশানে আছেন আমাদের সহকর্মী সাথীরা শারমিন। সরাসরি যাব তার কাছে। এখন আমরা আছি আসলে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে। দেখতে পাচ্ছেন যে সামনের যে গাড়িগুলো রয়েছে, পাশে রয়েছে নেতাকর্মীদের মোটর সাইকেল, এবং এই যে গাড়ি বহরটি বেরিয়েছে যদি বলতে হয় তাহলে 7টার কিছুটা পরে, এবং এই গাড়ি বহরটি কিছুক্ষণ কিন্তু ফিরোজার সামনে প্রায় আটকে ছিল। অর্থাৎ নেতা কর্মীদের যে ভালোবাসা, সেই ভালোবাসায় কিন্তু আবারও সিক্ত হলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক নজর দেখার জন্য বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন, স্লোগান দিচ্ছিলেন তারা বেগম খালেদা জিয়ার নামে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে। এবং এখানে দেখতে পাচ্ছি যে গাড়ি বহরটি, সেটির সঙ্গে আছেন আসলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং হচ্ছে যাতে নির্বিঘ্নে খালেদা জিয়া হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারেন সেই ব্যবস্থা কিন্তু দেখছি আমরা নিরাপত্তা রক্ষাকারী বাহিনীদের পক্ষ থেকে। রাস্তায় রাস্তায় ট্রাফিকের সহায়তা লক্ষ্য করেছি। এছাড়া তার গাড়ি বহরে যারা আছেন তারা বিএনপি নেত্রীর যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আসলে নিয়ে যাচ্ছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, এবং এই এভার কেয়ার হাসপাতালে আসলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাটি এই প্রথমবারের মতো হতে যাচ্ছে। অর্থাৎ বলা যায় যে গত বছরের 12 সেপ্টেম্বরে সর্বশেষ তিনি এভার কেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় গিয়েছিলেন। তারপরে কিন্তু পট পরিবর্তন হয়েছে এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি হয়েছে। এর আগে জানিয়ে রেখি 7 জানুয়ারি বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের লন্ডনে আসলে গিয়েছিলেন চিকিৎসার জন্য, এবং সেখানকে উন্নত চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ হয়ে ফিরে এসেছিলেন বাংলাদেশে। এবং সেই দিনটি ছিল আসলে 6 মে, এবং 6 মের পরে এই প্রথম খালেদা জিয়া আসলে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যাচ্ছেন হাসপাতালে। এই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষাটির পরে আসলে তার যে ব্যক্তিগত চিকিৎসক, অর্থাৎ যে দলটি রয়েছে, সেই দলটির পক্ষ থেকে এক ধরনের নিয়মিত আমরা ব্রিফিং আশা করছি, এবং সেই ব্রিফিংটি কখন হবে, সেই ব্রিফিংটির পরে আমরা জানিয়ে দিতে পারবো তার স্বাস্থ্যের অবস্থা কী।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশান থেকে এভার কেয়ারে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে। পদ থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাতেরা শারমিন। এদিকে ইশরাক হোসেন আইন ভঙ্গ করেছেন মন্তব্য করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন তার শপথ নেয়ার কোনো আইনি সুযোগ নেই। আন্দোলনের কারণে 40% নাগরিকের সেবা বন্ধ জানিয়ে তিনি বলেন, জটিলতা নিরসনে বিএনপির দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। এদিকে ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইশরাক। বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো নিয়ে সংকট চলছেই। এর মধ্যেই নিজের নামের আগে মাননীয় মেয়র লেখা ব্যানার ব্যবহার করে নগর ভবনে সভাও করেছেন ইশরাক। টানা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালেও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। এদিকে সরকারি কাজে বাধা দেয়ায় ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন মঙ্গলবার স্থানীয় সরকার উপদেষ্টার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে নগর ভবনে এসে ইশরাক বলেন, ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এ সময় স্থানীয় সরকারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগও তোলেন বিএনপির এই নেতা। সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না, তারা দেখেও না দেখার ভান করছে। উপরন্তু গত 2-3 দিন যাবৎ তারা আমাদের এই আন্দোলনকে ভণ্ডুল করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। এদিন বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সিটি কর্পোরেশনের মেয়াদ না থাকায় এবং গেজেট অনুযায়ী শপথের মেয়াদও শেষ হয়ে যাওয়ায় ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেয়ার আইনি সুযোগ নেই। ফাইলও উত্থাপন করা হয়েছিল শপথ দেওয়ার বিষয়ে। ইনফরমালি আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চাই এই বিষয়ে আমাদের কি করণীয় কি। আইন মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেহেতু বিষয়টি বিচারাধীন এই মুহূর্তে শপথ দেওয়ার সুযোগ নেই। গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে 1 জুন আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে গিয়েছে এবং সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলন কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে জটিলতা নিরসনে শিগগিরই বিএনপি উদ্যোগ নেবে বলে আশা করেন তিনি। ওনাকে মিসগাইড করা হয়েছে, মিসলিড করা হয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং সেটা এখনও করা হচ্ছে। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটাকে বন্ধ করাটা আমাদের এই সরকারের অংশীজন বিএনপির একটা দায়িত্ব। ইশরাক হোসেনের আন্দোলনের কারণে এরই মধ্যে 40% নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে জানিয়ে উপদেষ্টা বলেন, এভাবে চলতে থাকলে দৈনিক পরিচ্ছন্নতা কার্যক্রম সহ সব সেবা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তেল আবিবে বিমান ঘাঁটিতে আক্রমণের পর তেহরানে পাল্টা হামলায় 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার হুমকির পর সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। যে কোনো সামরিক হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে বলে জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। বলেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতেই হবে। দিন যত যাচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় ছড়াচ্ছে উত্তাপ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ভবন লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে বলা হয়, যেসব বিমান ঘাঁটি থেকে ইরানে আক্রমণ চালানো হচ্ছে সেখানে নিশানা করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়। আল জাজিরার তথ্য মতে গেল একদিনে ইসরায়েলে 9 বারের মতো মিসাইল হামলা চালিয়েছে ইরান। জবাবে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, তেহরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার কথা জানায় ইসরায়েল। এখন পর্যন্ত 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান বলে জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালানোর কথা ভাবছেন তিনি। একই সঙ্গে ইরানকে শর্তহীন আত্মসমর্পণ করতে বলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লাহ আলী খামেনি। কারো চাপিয়ে দেওয়া যুদ্ধও তেহরান মানবে না বলে হুঁশিয়ার দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরানকে জানে, এই জাতির ইতিহাস জানে, তারা কখনো এই দেশের বিরুদ্ধে হুমকির ভাষায় কথা বলে না। আর আমেরিকানদের জানা উচিত, মার্কিন যে কোনো সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যে ভুল করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। এদিকে ইরানের আত্মরক্ষার অধিকারের পক্ষে সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর চলমান সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে মস্কো মধ্যস্থতা করতে প্রস্তুত বলেও জানান রুশ প্রেসিডেন্ট।
রাহানুল রানা, ভিআইপি ফ্লাইটের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1 ঘন্টা সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকার নির্দেশনা বাতিল করায় জনভোগান্তি কমেছে। সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তার প্রত্যাশা, জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগের ভিত্তিতে দায়িত্ব পালন করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স। 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 39তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার সকালে তার কার্যালয়ে আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার দরবার। এতে কয়েকজন উপদেষ্টা, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যের শুরুতে সাম্প্রতিক সময়ে এসএসএফ এর সার্বিক নিরাপত্তার বিষয়ে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য 1 ঘন্টা সব ধরনের বিমান চলাচল বন্ধের নির্দেশনা অন্তর্বর্তী সরকার বাতিল করায় জনভোগান্তি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় 1 ঘন্টা সকল ফ্লাইট অপারেশন বন্ধ থাকত। এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে, কিন্তু এসএসএফ এর দায়িত্ব বেড়ে গিয়েছে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। এসএসএফ এর প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জামাদি আধুনিকায়নের প্রক্রিয়া চলমান আছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ইনডোর ফায়ার রেঞ্জ আগামী মাসে চালু করা হবে। খুব শীঘ্রই এসএসএফ তাদের 12 বছরের পুরাতন বিএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম পরিবর্তন করে সর্বশেষ মডেলের ইউএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম সংযোজন করবে। আমি জেনে খুশি হয়েছি যে এসএসএফ এর অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত এবং আগামী মাস থেকে এটা ব্যবহার করা সম্ভব হবে। বক্তব্যে ভিআইপিদের নিরাপত্তা দেওয়ার নামে সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে এসএসএফ সদস্যদের প্রতি নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী। বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্রে নির্মাণের নামে 1000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদক এবার গণপূর্তে চিঠি দিয়েছে সংস্থাটি। অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও জয় 49,000 কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা জয় $300 মিলিয়ন পাচার করেছেন। এদিকে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান করিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গণ অভ্যুত্থানের পর থেকেই শেখ পরিবারের বিরুদ্ধে মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের বিস্তর দুর্নীতির ফিরিস্তি জমা পড়তে থাকে দুদকে। গেল বছরের ডিসেম্বরে 9 মেগা প্রকল্প থেকে প্রায় 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নামে সংস্থাটি। এর মধ্যে অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নামে 49,000 কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা জয় $300 মিলিয়ন পাচার করেছেন। অনুসন্ধান দলের রুটিন কাজ, তারা যে রেকর্ডপত্র সংগ্রহ করবেন, সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, এটা নিয়মিত কাজ। এদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের নামে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক 2 ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ, AKM নুরুন নবী সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব AKM নুরুন নবী, জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী সহ 5 জন কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প জুড়েই নকশা পরিবর্তন, চুক্তিতে মন্ত্রণালয়ের অনুমোদন উপেক্ষা সহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সীমান্ত দিয়ে আরও 20 জনকে পশ্চিম করেছে বিএসএফ। ভোরে মুষলধারে বৃষ্টির মধ্যেই মাসুদপুর সীমান্ত দিয়ে কাঁটাতারে খুলে 20 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে। আটককৃতদের দাবি, তারা কুড়িগ্রামের বাসিন্দা, কাজের তাগিদে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। তাদের মধ্যে 3 জন পুরুষ, 7 জন নারী ও 10 শিশু রয়েছে। এ ঘটনায় বিএসএফ এর কাছে জোর প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনায় নিচু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে 22 জুন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পার্বত্য জেলায় ভারী বর্ষণে ভূমিধস ও বন্যা হতে পারে। কখনো মুষলধারে, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। গত 2 দিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বুধবার ভোর থেকে চট্টগ্রামে শুরু হয় বৃষ্টি। এতে নগরীর আগ্রাবাদ সহ বেশ কিছু নিচু এলাকায় জমে যায় পানি। ভোগান্তিতে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। ক্ষতির মুখে পড়ে যানবাহন। সকাল 9টা থেকে 24 ঘন্টায় 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিটা একটু হইলেই আগ্রাবাদ পৌঁছে পানি, এটা ডেভেলপ হওয়া দরকার, সিটি কর্পোরেশন দেখা দরকার। রাস্তা ভাঙ্গা, তারপর অসার লাইনে কাইডে মুডে সব রাস্তা নষ্ট করে দিচ্ছে। ভোর থেকে টানা বৃষ্টিতে ঘণ্টাখানেকের মধ্যে খুলনা শহরের পিটিআই মোড়, রয়্যাল মোড় সহ বেশ কিছু এলাকায় জমে যায় পানি। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। এখানে একটু বৃষ্টি উঠলে পানিতে তলিয়ে যায়। পানির মধ্যে গাড়ি চালাতে গেলে আমাদেরও কষ্ট হয়, উবড়ি জুবড়ি খাইয়ে ভর্তি হয়, দেখা গেল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সামান্য বৃষ্টিতেই বেনাপোল স্থলবন্দরে হাঁটু জল। এতে পণ্য খালাসে বেগ পেতে হয় আমদানিকারকদের। পানি দেওয়ার তো লাইন নেই, তাই এই কারণে পানিটা ভিতরে জমে দিয়েছে। পণ্য খালাস করতে খুব কষ্ট হচ্ছে, অনেক কাজ বন্ধ পড়ে আছে। এদিকে আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম সহ পার্বত্য জেলায় ভারী বর্ষণে ভূমিধস ও বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টিপাত ঢাকা সহ সারা বাংলাদেশে আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে। বৈরী আবহাওয়ায় পায়রা বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওমর ফারুক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জবাবদিহিতা না থাকায় সাংবিধানিক কাউন্সিল গঠনে আপত্তি বিএনপির। জামায়াত এনসিপির সমর্থন। ঐক্য হলে জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস আলী রিয়াজের। আইন ভঙ্গ করেছেন ইশরাক হোসেন। মেয়রের শপথ নেয়ার আইনি সুযোগ নেই বললেন আসিফ মাহমুদ। ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেয়ার চ্যালেঞ্জ ইশরাকের। পাল্টাপাল্টি হামলায় বাড়ছে সংঘাত। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার তোড়জোড় ইসরায়েলের। মার্কিন কোনো শর্ত মানবে না ইরান। ট্রাম্পের হুমকির পর যুদ্ধ ঘোষণা খামেনির। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।